আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। গতকাল রাতেই একটি ভিডিও তৈরি করেছিলাম। হিট প্রজেক্ট বাংলাদেশে এই মুহূর্তে একাডেমিয়াতে বেশ বহুল প্রচলিত পরিচিত। হিট প্রজেক্ট এটার দ্বিতীয় এডিশনটা, দ্বিতীয় রাউন্ডটা সার্কুলার আসছে 18ই জানুয়ারি। তো আমরা আসলে আহ, সচরাচর যে প্রজেক্ট বা ফান্ডগুলা পাই এগুলা বেশ বড় অ্যামাউন্টের হয় না তো, কিন্তু হিট প্রজেক্টের অ্যামাউন্ট একটু বড়, যার কারণে এটা প্রসেস, এই হিট প্রজেক্টের সাবমিশন প্রসেস একটু লিটল বিট টাফ। তো আজকে আবারই একটি ভিডিও তৈরি করছি। এটা সম্পূর্ণ হিট প্রজেক্ট প্রপোজাল, সাব প্রপোজাল যেটা, সেটা সাবমিশনের প্রসেসটা আমরা গত যে আলোচনা ছিল সেখানে জানতে পেরেছিলাম যে আহ, বেশ কয়েকটা ক্যাটাগরিতে এই হিট প্রজেক্ট উইন্ডো অনুযায়ী দেওয়া হচ্ছে, এবং এটা 2023 থেকে 2028 সাল পর্যন্ত একটি লং প্রজেক্ট। এই যে আমরা হিট প্রজেক্টের যে পেজ সেখানে যদি আসি, সেখানে আমরা বিষয়গুলো দেখতে পাবো। 1224 crore অ্যাভেলেবেল ফর রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন। এইখানে অ্যাবাউটে যদি যাই, আমরা সব ডিটেলস গত আহ, আলোচনায় চলে আসছে আমাদের। সুতরাং আজকে আমাদের সময় কালক্ষেপণ না করে আমরা কিভাবে সাবমিশন করা যায় সেটা একটু আগাই। তো আমি যেহেতু সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে এখন আছি, সুতরাং আমি আমার সি ক্যাটাগরি অনুযায়ী আমি উইন্ডো 3A, B এই দুইটাতে আমি একটু মানে আমার অ্যাপ্লাই করা যাবে, আমরা অ্যাপ্লাই করতে পারবো ইনস্টিটিউশনালি। বাই দ্য ওয়ে, তো সবার কাছে যারা যারাই আগ্রহী তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে প্রথমতই সম্ভব হলে, কারণ গতবার আমি প্রসেস সম্পূর্ণ করেছিলাম কিন্তু সাবমিট করতে পারিনি, একেবারে কম সময়, 2 দিন সময় পাইছিলাম, সেই জন্য আর একটা ভুলও করেছিলাম। তো এই আহ, সেই অভিজ্ঞতা থেকে একটু আলোচনায় যাচ্ছি। যারা আগ্রহী তারা প্রথমে এই যে অ্যাপ্লাই নাও এ যে একটা ইনস্টিটিউশনের মেইল আইডি দিয়ে, তারপরে আমরা, যদিও বা এটা আসলে দেখানো এরকম ঠিক হচ্ছে না, তারপরেও ইনভ্যালিড, জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস। সো এই যে আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা ছিল ভেরি সিম্পল, যাদের তিনটা মাত্র কি বলে ইনফরমেশন দেওয়া লাগে, মোবাইল নাম্বার। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওপেন প্রজেক্ট, একটা মাত্র প্রজেক্ট ওপেন আছে, যেটা কিনা আমরা বললাম রাউন্ড 2। এবং সেখানে অ্যাপ্লিকেশন, মাই অ্যাপ্লিকেশন একটা এখানে দেওয়া আছে, এই কারণে আমি যখন আসছিল তখন একটু খুলেছিলাম আর কি। তো আমরা যদি ড্রাফটের দিকে যাই, এইবার ভালো করছে, আগের বার ডিলিট করা যাচ্ছিল না। হিট প্রজেক্ট রাউন্ড 2, 2026 22 ফেব্রুয়ারি একেবারে লেখা আছে 28 দিন রিমেনিং, এবং এইটাও 2 বছরের জন্য। এবং উইন্ডো লক, এখানে লক দেওয়া আছে, কারণ অলরেডি আই হ্যাভ ফিক্সড দ্যাট অ্যাডভান্স রিসার্চ। এখন যদি অ্যাডভান্স রিসার্চের ক্ষেত্রে একটু যাই, উইন্ডো, আমি যদি একটু ম্যানুয়ালে যাই, বিজ্ঞপ্তিটায় যাই সার্কুলারে, তাহলে উইন্ডো 3 এ এলিজিবল এন্টিটিস আমরা একটু দেখব। উইন্ডো 3 অ্যাডভান্স রিসার্চ ইন প্রায়োরিটি ক্যাটাগরিজ, ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনস, অল ইউনিভার্সিটিস, ম্যাক্সিমাম 2 ইয়ার্সের জন্য। আর লেখা আছে কোলাবোরেটিভ রিসার্চ উইথ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিসার্চ ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, এইটা আমি ভাষা ভাষা বলতেছি, কিন্তু উচিত সবার একটু এটা, এই যে এটিএফ ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালে সার্চ করে দেখা এবং খোঁজা। এটা 360 পেজের, এটা যদি কেউ সম্পূর্ণ পড়তে পারে তাহলে তার কথাই নাই। তাহলে অ্যাডভান্স রিসার্চ প্রায়োরিটি ক্যাটাগরিজ, তাহলে এখান থেকে এমন একটা সেন্টেন্স বা এমন একটা ওয়ার্ড আমি যদি সার্চ করি যে আমার এই এই অ্যাডভান্স রিসার্চ ইন প্রায়োরিটি ক্যাটাগরিজে কোনগুলো আসবে, কারণ এখানে দেওয়া নাই, তাহলে আমি দেখতে পাবো এখানে Ctrl+F, অ্যাডভান্স রিসার্চ, অ্যাডভান্স, এগুলো সব পড়ে তারপরে দিতে হবে, কারণ রিসার্চ প্রায়োরিটি, কারণ কি তাছাড়া আসলে ক্লিয়ার হওয়া যাচ্ছে না, মানে কোন কোন জায়গায় আমরা করব। এখানে অ্যাডভান্স রিসার্চ প্রায়োরিটি, আচ্ছা, অ্যাডভান্স, RESEARCH, অ্যাডভান্স,
বাই দ্য ওয়ে আসছে না কেন, একটু জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস, একটু দেখি। ওকে, এইভাবে কিওয়ার্ড ধরে যদি সার্চ দাও, ও যেটা ভাবছিলাম অ্যাডভান্সড, অ্যাডভান্সড, ই আছে, ই আছে, অ্যাডভান্সড, অ্যাডভান্সড, অ্যাডভান্সড। একটু সময় লাগবে, আবার আমার অবশ্য ইয়াও আছে, লিমিটেশনস আছে। ও আচ্ছা, এটা তো এইখানে যে সার্চ দিতে হবে, ও বারবার মিস্টেক করছি। অ্যাডভান্সড রিসার্চ একবার চলে আসছে এখানে, আবার দেখি এইটাই না, আমার অ্যাডভান্সড রিসার্চ প্রায়োরিটি উইন্ডো 3 এ আসছে, অ্যাডভান্সড রিসার্চ প্রায়োরিটি এরিয়াস। চলে গেলাম আবার। উইন্ডো 3 অ্যাডভান্স রিসার্চ প্রায়োরিটি এরিয়াস, এইখানে সব এরিয়া লেখা আছে, কে কোন জায়গায়। এবং শুধু তাই না, যেহেতু উই আর স্টাডিং অ্যান্ড উই আর সাবমিটিং দ্য প্রপোজাল অন অ্যাডভান্স রিসার্চ প্রায়োরিটি এরিয়াস, সুতরাং উইন্ডো 3 এর বাকি সবগুলো পড়া লাগবে একটু, করে নিলে ভালো হবে। কারণ আমরা যখন সাবমিশন ফর্মটা সাবমিট করতে যাব, পূরণ করতে যাব, তখনই আমাদের এগুলো লাগবে। রিসার্চ লেড বাই জুনিয়র্স, লেটস সে, গিভিং অ্যান এক্সাম্পল, দ্য দ্য পেজ ওয়ার আই হ্যাভ ওপেন দ্য অ্যাকাউন্ট, এই যে পরের সেক্টরটাই এই যে এখানে লেখা আছে। এইটা ভালো কেন, অ্যাকাউন্টে আবার প্রবলেম আছে, এটা পরের স্টেপগুলোতে যাওয়া যায় না উইদাউট হ্যাভিং ফিলিং ইট আপ। মাত্র এখানে অল্প কয়েকটা ধাপ। বেসিক, সেকশন এ বি মানে দুইটা ফর্ম, এসপিএমটি মানে হচ্ছে টিম, প্রপোজালটা, রিভিউয়ার্স কারা থাকবে, এবং রিভিউ আপনি পুরো সকল পেজ পিডিএফ অনুযায়ী আমরা করতে পারবো এখানে। তো স্টিম লেখা আছে, স্টিমে আছে 4 crore বাজেট, ম্যাক্সিমাম বাজেট দেওয়া যাবে এই ক্যাটাগরিতে 4। অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স যে সেক্টর থেকে আমরা যেভাবে রিলেভেন্ট করতে পারি, অথবা আর্টস, যদি আর্টস সোশ্যাল সায়েন্স 65, যেমন আমরা 65 লাখের মতো ম্যাক্সিমাম বাজেট অ্যাপ্লাই করতে পারবো, আমাদের ম্যাক্সিমাম বাজেট দিতে পারবো। এখানে ক্লাস্টার লেখা আছে, ক্লাস্টার কোন ক্লাস্টার, ক্লাস্টার বলতে আমি যদি আবার ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে এর পরেরটাই লেখা আছে ক্লাস্টার। আচ্ছা, এখানে লেখা নেই ক্লাস্টার, আমরা সার্চ দিই, CLUSTER ক্লাস্টার, সরি, CLUSTER। সুতরাং এইভাবে প্রত্যেকটা বিষয় যদি, হ্যাঁ এই যে ক্লাস্টার অফ ব্রড, ক্লাস্টার ডিসিপ্লিন, এই যে ক্লাস্টার অফ ডিসিপ্লিন সাব প্রজেক্টস কোন ক্লাস্টারের মধ্যে, AHSS এর মানে আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, CCDM ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমার যেটা সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ল, বিজনেস অ্যান্ড ল। নট অনলি দ্যাট, উপরেও করা যাবে, এগ্রিকালচার যদি কেউ করে, এগুলো করা যাবে কোন ক্লাস্টারের মধ্যে পড়ে। তো আবার যদি ফর্মে আসি, তাহলে ক্লাস্টার অ্যান্ড প্রায়োরিটি এরিয়াস, প্রায়োরিটি এরিয়াস বলতে এখানে জেনারেল, স্ট্যান্ডার্ড রিসার্চ প্রজেক্ট উইথ স্পেশাল প্রায়োরিটি। আমরা জুনিয়র রিসার্চ অর্থাৎ প্রজেক্ট লেড বাই আর্লি ক্যারিয়ার, এখানে জুনিয়র রিসার্চ বলতে একেবারে লেকচারার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি হোল্ডার সবাই তারা সুপারভাইজ করতে পারবে। কেউ যদি, বড় একটা ক্লাইমেট চেঞ্জ, কেউ যদি স্পেসিফিক ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট কাজ করে। এরপরে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এরপরে প্রজেক্টের সকল বিষয়গুলো এখানে ইনপুট করা লাগবে। প্রথমে টাইটেল, অবজেক্টিভ, কিওয়ার্ড, ম্যাক্স বাজেট, ম্যাক্সিমাম, এটা দেওয়া আছে। সব দেওয়ার পরে এগুলো ক্লিক করার পরে আস্তে আস্তে করে এই নেক্সট। এখন এই নেক্সট আর যাবে না, কারণ কি, এখানে শো করবে প্লিজ কমপ্লিট রাউন্ড ইউর সিলেকশন বিফোর প্রসিডিংস। এখন এইটা কেন আগে একটু দেখালাম, এই পুরো এইখানে যে ফর্মটা আছে সেই ফর্মটাই আমরা এইখান থেকে আমরা গতবার যখন পূরণ করছিলাম তখন ডাউনলোড করতে পারছিলাম, এখনো ডাউনলোড করা যাবে, আছে কোথায় যেন। সেই ডাউনলোড করা ফর্ম যেমন আমরা 3A এবং বি উইন্ডোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সি ক্যাটাগরি। তাহলে আমরা 3A এতে আমরা দেখলাম হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রায়োরিটি ক্যাটাগরি স্টেম, আর এই ডিসিপ্লিনগুলো, আর রিসার্চ প্রপোজাল লেড বাই জুনিয়র রিসার্চাররা করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা উইন্ডো আছে এখানে, উইন্ডোর আরেকটা সাব ক্যাটাগরি আছে, কোলাবোরেটিভ রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উইথ দ্য রিসার্চ কোলাবোরেটিভ রিসার্চ উইথ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেটিভ রিসার্চ ফর প্যাটেন্টিং অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ প্রোডাক্টস। ওকে, সো ইফ লাস্ট ইয়ার আমি দুইটা দুইটা প্রজেক্ট করতে যেয়ে একটু সমস্যায় পড়ছিলাম আর কি, লাস্ট 2 দিনের সময়, ওই সময় একটা বায়োচার নিয়ে একটা প্রজেক্ট করছিলাম, আমি দেখাবো একটু পরে। সো বায়োচার হচ্ছে এমন একটা সেটা হচ্ছে ফার্টিলাইজারের জন্য আমরা সারের, রাসায়নিক সারের বিপরীতে ব্যবহার করি। তো তো সেইটা দেখাইতে চাইছিলাম, সেটা কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে করা যেত, এবং সেই ইন্ডাস্ট্রিতে ল্যাব ফ্যাসিলিটি সবকিছু আমরা পাবো, ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন, এই আর কি।
তো এইটা সকল ইউনিভার্সিটি সকল ইউনিভার্সিটি করতে পারবে। তো এখানে একটু চ্যালেঞ্জটা বেশি হয়ে যায়, কারণ এমনি এ বি সি ক্যাটাগরি ওরা তো আলাদা 4টা উইন্ডো পাইছে। সাথে আবার হচ্ছে এই উইন্ডোতে থ্রিতে যদি কেউ আবার ইয়ে করে, সাবমিট করে, তাহলে তো আরো চ্যালেঞ্জিং। তো এখন এই থ্রিতে অ্যাডভান্স রিসার্চ ইন প্রায়োরিটি ক্যাটাগরিজ, এইখানে আমি গতবার যে ডামি, এই যে এই জায়গা যে পোর্টালে যে ফর্মটা আছে, এইটার পরের অংশ তো যাইতে পারছি না, যার কারণে এইখানে যে ফর্মগুলো এবং অ্যানেক্সের গুলো দেওয়া হয় এবং যতগুলো ডকুমেন্ট লাগে, আমি একটু এখানে গতবারের এক্সপিরিয়েন্স থেকে শো করব, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এবং এই জিনিসটা সম্পূর্ণ আবার আমরা যদি একটু খেয়াল করি, যে আমাদের যে এটিএফ ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালের কত নাম্বার পেজ আমি যদি একটু দেই, উইন্ডো 3 এ, আচ্ছা এমন একটা শব্দ আছে, গিভ মি ফিউ সেকেন্ডস, কারণ উইন্ডো 3-তে আগে একটু বলি, যে কোনো উইন্ডোর জন্যই মিনিমাম এখানে কয়টা আইটেম, 20টা আইটেম, এই 20টা আইটেমের ডকুমেন্ট লাগবে। এখন মাঝে মাঝে এই পিডিএফ কেন করা আছে, কারণ ওদের এখানে সাবমিট করার সময় পিডিএফ চাই, যার কারণে পিডিএফটা আগে থেকে করে নিয়েছিলাম বা পরবর্তীতে করা লাগছে, এর জন্য অনেক সময় লাগছে। সুতরাং আমরা যারা করব তারা এরকম একটু পিডিএফটাও রাখবো, এক্সেলটাও রাখবো। এরকম 20টা ডকুমেন্ট অলমোস্ট রেডি করা লাগে। এগুলো কোনটার পরে কোনটা যাবে কিভাবে সব এখানে দেওয়া আছে। তো আমি যদি একটু ফর্মটা যাই, এই উইন্ডো 3 এ প্রায়োরিটি রিসার্চের উপরে, এই যে এইখানে 2টা ফর্ম আছে, এই 2টা ফর্ম মেইন ফর্ম, এই 2টা ফর্ম একটু পূরণ করা লাগবে। এই 2টা ফর্মের জন্য যাবতীয় যা করা লাগবে এইখানে দেওয়া লাগবে। এই 2টা ফর্ম নিয়ে একটু আলোচনা করবো, এটা কিভাবে পূরণ করে, ভেরি সিম্পল। হ্যাঁ, আর এটা আলোচনা করার করলে আমরা হিট প্রজেক্ট, প্রায়োরিটি রিসার্চ এবং কোলাবোরেটিভ রিসার্চ কিভাবে সাবমিট করতে পারবো আমরা জানতে পারবো। এবং নট অনলি দ্যাট, অন্য উইন্ডোগুলোও একরকম একই। তো এইটার পুরোটা আমরা যদি আবার যাই, এই ম্যানুয়ালে আমরা পাবো। ম্যানুয়ালে এই যে এখানে 360 পেজ, আই ওয়াজ সারপ্রাইজ যে প্রথমবার 273, পরের বার 360 কেন, এইখানে এই ফর্মগুলো সব অ্যাড করছে তারা আবার। সুতরাং এইখানে ক্লিয়ার গাইডলাইন্স, এই ম্যানুয়ালেও কেউ যদি এই যে এটিএফ এনওএক্সএস, এইখানে আরো নিচে, আরো আরো একটু 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 এখানে, এই যে এইখানে তারা ফুল ফর্মটা আবার প্রত্যেকটা উইন্ডোর জন্য, 5টা উইন্ডোর জন্য সব, এই যে অ্যাপেন্ডিক্স 2 সবগুলোর জন্য, উইন্ডোর জন্য এখানে ফর্ম ইয়া করছে। তো এটিএফ এর এইখানে না, যে আমরা যেহেতু আমাদের ওয়ার্ড ফাইলে আছে, ওয়ার্ড ফাইল থেকে একটু দেখি। সো একটু মাথায় রাখতে হবে, আমরা যে উইন্ডো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে 3A। 3A আবার একটু দেখে আসি আমরা, 3A কোনটা ছিল। 3A ছিল 3A, 3A হচ্ছে এই যে অ্যাডভান্স রিসার্চ ইন প্রায়োরিটিস। আমরা অ্যাডভান্স রিসার্চ ইন প্রায়োরিটিসের ওই যে আমাদের এটিএফ ম্যানুয়ালের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আমরা পাইছিলাম, সেইখান থেকে দয়া করে যদি ম্যাচ করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা। আর যেহেতু আমাদের কোনো বাইন্ডিংস নেই, যে কোনো রিসার্চ প্রায়োরিটি অনুযায়ী আমরা নিতে পারবো, সুতরাং আমরা এখন আমাদের এখানে কি কি লাগে আমরা একটু দেখি। আমরা দেখব উইন্ডো, এই যে এইটা পুরো ফর্ম, এইখানে কয়েকটা সেকশন আছে, এই সেকশনগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, প্রত্যেকটা জিনিসে গুরুত্ব সহকারে। দিস সেকশন মাস্ট বি কমপ্লিটেড অ্যানোনিমাসলি। এই যে প্রথমটা সেকশন এ, অর্থাৎ সেকশন এ এর জন্য আরেকটা ফর্ম আছে সেকশন বি, আমি একটু দেখাই পাশে, এই 2টা ফর্মে পাওয়া যাবে। এই 2টা ফর্মে আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং এই ফর্মের ইনফরমেশন এবং সবগুলো আবার দেওয়া লাগবে হচ্ছে পোর্টালে। পোর্টালে যে কোনো কিছু আপলোড করা যাবে না পোর্টালে, হ্যাঁ পোর্টালে যে এক্সেল এবং পিডিএফটা আপলোড করতে পারবেন, কিন্তু ওইখানে সব ইনপুট করা লাগবে। তো এইখানে এই যে উইন্ডো 3A, এইটা হচ্ছে প্লিজ সাবমিট সেকশন এ অ্যান্ড বি সেপারেটলি, অর্থাৎ এ হচ্ছে এই পাশেরটা আর বি হচ্ছে পরেরটা। দেখি এ আগে বলি, এতে বলে দিছে যে এইখানে কোনো জায়গায় যারা এখানে প্রজেক্ট মেম্বার 5জন বা 4জন হতে পারবে, একজন প্রজেক্ট ম্যানেজার, 2জন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, 2জন মেম্বার। ওকে, বাই দ্য ওয়ে, তারপরে সে তার প্রয়োজন অনুযায়ী যদি আরো মেম্বার নেওয়া লাগে, যেমন অফিস সহকারী পর্যন্ত, তারপরে আপনার নিজের অফিস বানায় ফেলানো যাবে ইচ্ছা করলে। তো এই সাব প্রজেক্ট এসপিটি, এসপিটি মানে হচ্ছে সাব প্রজেক্ট টাইটেল। তাহলে আমাদের প্রজেক্টের নাম কিন্তু এইটা, প্রজেক্ট হচ্ছে মূল প্রজেক্ট এইটা, এই যে হিট হায়ার এডুকেশন এক্সিলারেশন ট্রান্সফরমেশন প্রজেক্ট, এর আন্ডারে ফান্ডিং করতেছে এই যে এটিএফ। তো ওইখানে সাব প্রজেক্ট টাইটেল, আমি যদি আমার ওই যে আমি যেটা রেডি করছিলাম সেটা যদি একটু বের করি, এই যে জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস, এই যে এটা মূল ফাইনাল। এই যে যদি বলি, ও না এটা না, এটা না, গিভ মি ফিউ সেকেন্ডস, আমি আবার একটু আসি, মনে হয় পিডিএফ এ রাখছিলাম। উইন্ডো 3 এডুকেশন রিফর্ম, এই যে
সো আমরা আমাদের টার্গেট ছিল যে প্রায়োরিটি বেস, এবং এই হিট প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে এডুকেশন এক্সিলারেশন এবং ট্রান্সফরমেশন করা। যার কারণে আমিও এই ধারাটায় একটা টাইটেল ঠিক করছিলাম, যদিও বা সাবমিট করতে পারিনি। আমার প্রজেক্ট টাইটেলটা ছিল এরকম: ক্যাপিটালাইজিং ম্যান পাওয়ার ইন এডুকেশন সিস্টেমস ইন বাংলাদেশ অ্যান্ড ইন্টিগ্রেটেড ইসলামিক অ্যান্ড কালচারাল ইকোনমিক পার্সপেক্টিভ। অর্থাৎ বাংলাদেশে ম্যান পাওয়ার হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে বেশি, তো এটাই আমাদের সম্পদ। সুতরাং আমরা কিভাবে এই ম্যান পাওয়ারটাকে কাজে লাগাইতে পারি এবং আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে সেইখানে ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে তাদের। শুধু তাই না, আমরা আহ, এইটার মধ্যে ইসলামিক অ্যান্ড কালচারাল ইকোনমি কিভাবে আনতে পারি। যেমন ইসলামিক কালচারাল বলতে আমরা ইসলাম এবং ধর্মীয় রিলিজিয়ন থেকে যদি দেখি, তাহলে সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠা। আর যদি আবার ইকোনমি পার্সপেক্টিভে বলি, তাহলে আগের যুগে মানুষজন কৃষি খাতে চলে যেত, কিন্তু এখন আমরা কি আসলে আমরা এডুকেটেড হইতেছি, কিন্তু এই কালচারগুলো আমরা পাচ্ছি কিনা। তো এই থেকে আমার ধারণা ছিল যে এটা ইয়া করব, পরবর্তীতে সাবমিট করতে পারিনি। এই হলো টাইটেল। এখন এইরকম একটা টাইটেল আমরা যদি এইখানে আমরা বসাবো, বসানোর পরে এই বাকি এই যে বোল্ড করা লেখাগুলো, এগুলো খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি মনোযোগ দিয়ে পড়া যায়, তাহলে এই প্রজেক্ট লেখা কোনো ব্যাপারে না। আর পাওয়া না পাওয়া কিন্তু সেটা আলাদা বিষয়, সাবমিট করাটা বিষয়। এখন এইটার মধ্যে কোন রিসার্চ এরিয়ার মধ্যে আমরা পড়ি, যেমন আমি যদি এই এডুকেশনাল রিফর্মেশনের কথা বলি, আমি আরো একটা করছিলাম, সেটা হচ্ছে একটু দেখাই। আরো একটা দিয়েছিলাম আমার টপিক, একটু যদি আসে এখানে হায়ার এডুকেশন রিফর্ম, এই যে বায়োচার। বায়োচারে এইটা ফুল ফুল পেপারটা হচ্ছে আহ, আচ্ছা, ফুল পেপার লাগবে না, এইখানে দেখি প্রপোজালটা দেখি আমি। এই যে ক্যাপিটালাইজিং ম্যান, ও এই জায়গাটায় ভুল করছিলাম, ওই যে একই প্রজেক্টটায় টাইটেল দিয়ে ফেলছিলাম আমি। হ্যাঁ, এইখানে ভুল করে ফেলছিলাম। মূলত আমার ইয়াটা ছিল গিভ মি এফিসিয়েন্ট এসপিএসএস এসপিএসএস মিটিং মিনিট ট্যুর প্ল্যান অ্যান্ড এক্সেস ফুল। এই যে বায়োচার, এইটা ছিল আমার আমার প্রজেক্ট। বায়োচার, বায়োচার এ মার্ভেলাস ম্যাটেরিয়াল, দ্য অনলি ওয়ে টু সেভ দ্য ওয়ার্ল্ড, স্পেশালি বাংলাদেশ। বাংলাদেশকে সেভ করার জন্য এই বায়োচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হইতে পারে। তো এইটা ছিল আমার, কিন্তু আমি আসলে আনফরচুনেটলি এটা পারলাম না দিতে শেষ পর্যন্ত। বাই দ্য ওয়ে, তো এই হলো অবস্থা। এইখানে কোনটার মধ্যে পড়ে, তাহলে আমি যদি বায়োচার বলি, তাহলে এগ্রিকালচার ক্রপস, এটা লাইভ স্টক, অথবা অথবা চলে আসে এখানে এই যে ক্লাইমেট চেঞ্জে চলে আসে এইটা। তাহলে তাহলে আমি এটা ক্লিক করব, ফাইন, যার যেটা ক্লিক করে। এবার আমি যদি এডুকেশনেরটা যদি বলি, এডুকেশনেরটা তাহলে আমার এখানে আসবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টেক্সটাইল ক্লিনার ল, এই এইখানে দিতে পারি, এই যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টেক্সটাইল, এটার মধ্যে দিতে পারি। হুম, আচ্ছা ফাইন। অথবা এই আইসিটির মধ্যে দিতে পারি। বাই দ্য ওয়ে, এখন বলছে 3 নাম্বারে বলছে প্লিজ পুট এ ট্রিক মার্ক অন ক্যাটাগরি রিসার্চ প্রপোজ এরিয়া, কোনটার মধ্যে স্টেম মানে আছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, মানে জুনিয়র ক্যাটাগরি বা লেড। আমার সাথে যদি আমি জুনিয়র ক্যাটাগরিদের ইয়াদের নেই, রিসার্চারদের নেই। তবে এইখানে একটা বিষয় আছে, যদি একটু প্রোফাইলে রিসার্চারদের মেম্বারদের প্রোফাইলে একটা মার্ক আছে, 20টা মার্ক ক্যারি করো এখানে। এখন ভেরি সিম্পল, ইমপ্লিমেন্টেশন পিরিয়ড কত সাল থেকে কত সাল, এটা তারিখ দেওয়া লাগবে। এগুলো এত সহজ না, যেহেতু অল্প টাকা না, অনেক বড় টাকা, বড় অ্যামাউন্ট, সুতরাং এটা সময়ও লাগে অনেক, এর জন্য সময় দেয়। টোটাল বাজেট ইন বিডিটি বলে দিয়েছে 3A বা 3B এর জন্য 65 লাখ টাকা, এই পর্যন্ত হাইস্ট। এরপরে শুরু প্রজেক্ট সামারি, সাব প্রজেক্ট সামারি এখানে দেওয়া লাগবে 250 ওয়াটের বেশি না। আমি যদি সাব প্রজেক্ট সামারির দিকে যাই, আমি এই যে এইটা যদি যাই আমি একটু, সাব প্রজেক্ট সামারি আপনার খেয়াল করবেন, এই যে সাব প্রজেক্ট সামারি, এই যে এতটুকু। না, এটা তো জেনারেল অবজেক্টিভ। ও, ওই সময় মনে হয় সাব প্রজেক্ট সামারি এরকম ছিল না ওই ফর্মে। নতুন এডিশন এটা তাহলে। বাই দ্য ওয়ে, তো এইটাই যে সাব প্রজেক্ট সামারি, ব্রড কম্পোনেন্টস আমি লিখছিলাম ম্যাক্সিমাম 250 ওয়াট, অ্যাক্টিভিটিস এইগুলা। হ্যাঁ, তারপরে স্ট্র্যাটেজিক অ্যানালিসিস। বাই দ্য ওয়ে, আমরা আবার ফর্মের দিকে যাই, যেটা এই নতুন ফর্ম সেটার দিকে যাই। এরপরে কিওয়ার্ডস এর কথা বলছে, আমরা তো সবাই জানি কিওয়ার্ডস, তারপর ব্যাকগ্রাউন্ড রিসার্চ প্রবলেম অবজেক্টিভস। অবজেক্টিভ বলছে যে সিঙ্গেল সেন্টেন্সে ব্রড অবজেক্টিভ, আর আমরা যেরকম রিসার্চের সাথে সচরাচর যুক্ত এরকম যেভাবে লিখি, আর 3টা স্পেসিফিক অবজেক্টিভ। এক্সপেক্টেড আউটকামস, কি ধরনের আউটকামস হতে পারে, এটা নিয়ে একটা একটু কোয়েশ্চেন। এক্সপেক্টেড আউটকামস বলতে, যেমন আমরা যদি বলি যে ইসের কি বলে, বায়োচার ইমপ্লিমেন্ট করলে ইসের ক্ষেত্রে কি বলে, জমিতে, তাহলে সারের চেয়ে 10 গুণ ফলন বেশি হবে। তো এটা আমরা তো বৈজ্ঞানিক তো প্রমাণিত, আমরাও তো এটা এক্সপেক্ট করতে পারি, এটা হচ্ছে এক্সপেক্টেড আউটকামস।
এরপরে বলছে লিটারেচার রিভিউ অ্যান্ড গ্যাপ আইডেন্টিফিকেশন, 500 ওয়ার্ডের বেশি হবে না। রিলেভেন্ট থিওরি, কোনো থিওরি থাকলে অবশ্যই একটা দুইটা থিওরি অবশ্যই অ্যাড করা উচিত। অ্যান্ড মেথোডোলজি, 500 ওয়ার্ডের বেশি হবে না। তারপরে এইটা খুব গুরুত্বপূর্ণ, প্লিজ জাস্টিফাই দ্য ইনোভেটিভনেস, ইউনিকনেস, নভেলটি অফ প্রপোজ রিসার্চ প্রজেক্ট। এই রিসার্চ যেমন আমি একটু খেয়াল করি, একটু যদি যাই আবার, এই যে আমি যে প্রজেক্টটা এখানে ড্রাফট করছি, সরি, ইজ দ্যাট, এত এত ফাইল ওপেন করা লাগে। এই যে এখানে যে টপিকটা, একটু আমার আমার এটা যদি কেউ শুনেন তাহলে বলবেন যে এই ধরনের টপিক এখন পর্যন্ত কখনো আপনারা মানে ভাবছেন কিনা, বা এটা যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনসংখ্যা, কারণ ঘনত্বের চেয়ে অনেক বেশি জনসংখ্যা আমাদের। এদেরকে যদি আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে কোনো রকম আনতে পারি, যেমন রিসেন্টলি জামায়াতের গিয়া দেখলাম যে বয়স্ক শিক্ষা দিছে, তো সেই ক্ষেত্রে আমাদের তখন তারা বোঝা হবে না। যদি আমরা আমাদের গ্রামের যারা আছেন তাদেরকে কৃষি ক্ষেত্রে যদি শিক্ষিত করতে পারি ডেফিনেটলি, এবং রিলিজিয়াস ক্ষেত্রে তো বর্তমানে দরকারই এইটা। তো এই এই ধরনের টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে বলছে যে এইটার ইউনিকনেসটা কি, এইটা ইউনিক, ইউনিক কোনো জায়গায় আমি পাই না এখন পর্যন্ত, বাই দ্য ওয়ে। সো এরপরে এইটা জাস্টিফাই করা লাগবে 150 ওয়ার্ডের মধ্যে। এরপরে সোয়াট অ্যানালাইসিস, আমাদের বহুল বিজনেস সোশ্যাল সায়েন্সের সোয়াট অ্যানালাইসিস, মানে সেই ইউনিভার্স, এই যে আন্ডার গ্রেডের ফার্স্ট ইয়ার থেকে আমরা আলোচনা করি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, স্ট্রেস, খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আলাদা আবার লেকচার দেওয়া লাগবে। আহ, বলছে যে প্লিজ আইডেন্টিফাই দ্য স্ট্রেংথস উইক অফ সোয়াট অফ দ্য প্রপোজাল সাবমিটিং এন্টিটি ইন রিলেশন টু ইমপ্লিমেন্ট দ্য সাব প্রজেক্ট, অর্থাৎ সাবমিটিং এন্টিটি। সো উই আর দ্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি, উই আর সাবমিটিং দ্য প্রজেক্ট, সেইটা কিভাবে আমার এই সাব প্রজেক্ট কিভাবে ওই আমার হিট প্রজেক্টের অবজেক্টিভের সাথে অ্যালাইন করবে, এই সব লেখা আছে। দিস শুড বি অ্যালাইন্ড উইথ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাবস্টেন্টিং স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস গিভেন বাই দ্য ফোর্থ বি, 4-এর বি সেকশনের সাথে, অর্থাৎ 4-এর বি হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস, সরি, 4-এর বি হচ্ছে ইমপ্লিমেন্টেশন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে এই 4-এর এই বি কমপ্লিশন যে আমি করব, এর মধ্যে কতটুকু আমার অবজেক্টিভ ফুলফিল করতে পারবে এমন কোন, যেমন আমরা যদি বলি এই যে ইন্টিগ্রেটেড, এই 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 যে এই প্রজেক্টের কথা বলছি, কোনটা, এইটা এইটা এই টপিকের কথা, ক্যাপিটালিজম। তো এরকম একটা কারিকুলাম 2 বছরে করা সম্ভব, অসম্ভব না। আবার যদি আমি বায়োচারের কথা বলি, কই বায়োচার, এই যে বায়োচার হাব, এই যে বায়োচারের কথা, বায়োচার একটা হাব তৈরি করা লাগবে, নাথিং এলস। 2 বছরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। যদিও বা বায়োচারের কি বলে রেজাল্ট একটু দীর্ঘমেয়াদী পরে আসে, বাই দ্য ওয়ে। সো এই হইলো, এরপরে কি লিখে আছে দেখি, এরপরে আছে সোর্ট অ্যানালাইসিস আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ সোর্ট অ্যানালাইসিস। এবং সোর্ট অ্যানালাইসিসের জন্য সম্ভবত আলাদা মার্কস আছে। প্লিজ এক্সপ্লেন সোর্ট অ্যানালাইসিস উইল বি অ্যাড্রেস দ্য প্রপোজ, প্লিজ এক্সপ্লেন হাউ দিস অ্যাবভ সোর্ট অ্যানালাইসিস উইল বি অ্যাড্রেস ইন দ্য প্রপোজড সাব প্রজেক্ট, অর্থাৎ এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এইটা কিভাবে, এই অ্যানালাইসিসটা কিভাবে প্রপোজড সাব প্রজেক্ট, এই সাব প্রজেক্টকে কিভাবে অ্যাড্রেস করবে। অর্থাৎ আহ, আহ, এই যে আমরা যে প্রজেক্ট ধরতেছি, যেটা নিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ক্যাপিটালাইজিং ম্যান পাওয়ার, এইটা আসলে কি সম্ভব কিনা। অফকোর্স সম্ভব, অফকোর্স সম্ভব। এবং সেইটা প্রপোজ, এই যে এর স্ট্রেন্থ দেখতে হবে, অবশ্যই এটা শক্তিশালী দিক আছে। উইকনেস দেখতে হবে, অর্থাৎ আমার উইকনেস এবং থ্রেট কি আবার বেশি হয়ে যাচ্ছে কিনা, এইটা আমার এখানে জাস্টিফাই করা লাগবে, এবং এইটা অ্যালাইন করে কিনা অবজেক্টিভের সাথে। সো এইগুলো একটু আহ, আহ, মানে এই কাজের মধ্যে নামলে হয়ে যাবে। রেলেভেন্স অফ দ্য প্রজেক্ট, প্রপোজ প্রজেক্ট, এটা কতটুকু যৌক্তিক। হায়ার এডুকেশন এক্সিলারেশন এবং ট্রান্সফরমেশনের জন্য আমার মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে এই যে এই সিস্টেম, আরো একটা, আই ফরগট টু ইনফর্ম, যে এরপরে আরো একটা প্রপোজাল নিয়ে আমি করছিলাম, সেটা হচ্ছে যে ইয়া কম্পালসরি মিলিটারি ট্রেনিং। হ্যাঁ, মিলিটারি ট্রেনিং, মিলিটারি ট্রেনিং বলতে, এই মিলিটারি বলতে যোদ্ধা না, এটা হচ্ছে এরকম যে প্রত্যেক আন্ডার গ্রেড স্টুডেন্ট 3 মাস, 3 মাস 6 মাসের জন্য আমরা ইন্টার্নশিপে পাঠাই। তো সেখানে সে যদি দেশের সার্ভিসের ক্ষেত্রে, এই যে এগ্রিকালচার, ট্রাফিক, তারপরে নার্স, পুলিশ, আনসার, বর্ডার গার্ড, এইসবের দিকে যায়, তাহলে দেশপ্রেমের সাথে সাথে তার এডুকেশনের মানটা বাড়ে, কানেকশন বৃদ্ধি পায়। তো এই ধরনের প্রজেক্ট অফকোর্স এই যে রেলেভেন্স থাকে, হুম ওই ইসের সাথে, হিট প্রজেক্টের সাথে, কারণ হায়ার এডুকেশন সিস্টেমটা ট্রান্সফর্ম হইতেছে এখানে। এখানে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যান, এই প্ল্যানগুলা কিভাবে করা যায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট গোলস কিভাবে হয়। হ্যাঁ,
মানে এরকম একটা অবস্থা হয়ে যাইতেছে যে আমরা শিক্ষা হয়ে শিক্ষা আমাদের বোঝা হয়ে যাইতেছে, বাট এই বোঝাটা তাহলে তো গোল অ্যাচিভ করবো কিভাবে? তারপরে গভর্নমেন্ট টারশিয়ারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট গোলস, আমরা যে এডুকেশন সিস্টেমটা ফলো করে আসতেছি সেইটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সব বিষয়গুলো এখানে রিলেভেন্স, এইটাই কোনো ওয়ার্ড দেওয়া নাই, এর মানে হচ্ছে একটু ভালো। তাহলে আমি কিভাবে এটা রিলেভেন্স করছিলাম একটু দেখি, খেয়াল করি রিলেভেন্স আছে কিনা। অফকোর্স থাকবে। স্ট্রেংথ উইকনেস ব্যাকগ্রাউন্ড ডেটা রিসার্চ এরিয়াস। আগেরটা একটু ফর্মটা একটু ডিফারেন্ট ছিল, অথবা ভুল করছিলাম আমি তো ওই সময়, আসলে এটা দেইনি তো বেনিফিটস রেলেভেন্স কি আসিল, ছিল কিনা আসলে মনে হয় তো এখন দেখি। না, মনে হয় ছিল না। সাস্টেনেবিলিটি ছিল, সাস্টেনেবিলিটি ছিল, মেনশন থ্রি। নাও বাই দ্য আগেরটা রিলেভেন্স ছিল না, এবার একটা রিলেভেন্স আনতে হবে। রিলেভেন্স কতটুকু ছিল মনে হয়, আমার যতদূর মনে পড়ে। অ্যান্ড দেন কন্ট্রিবিউশনস, কন্ট্রিবিউশনস বলতে আমরা যে প্রজেক্টটা করব সেটা ফিউচারে বাংলাদেশ মানে যে যে জায়গার জন্যই করি সেই জায়গাটায় কতটুকু কন্ট্রিবিউট করবে। এবং শুধু তাই না, যেহেতু হায়ার এডুকেশন নিয়ে কতটুকু নিউ নলেজ ক্রিয়েট করবে, কতটুকু কোয়ালিটি এডুকেশন দেওয়া যাবে, তারপরে কি ধরনের পলিসি তৈরি করা যাবে। যেমন আমি সবসময় বলি, আমরা ইংলিশ মানে হায়ার এডুকেশনে ইংলিশ বাধ্যতামূলক করি, আমরা পড়ি, অথচ আমাদের ইংলিশ ফর বিজনেস, ইংলিশ ফর ল্যাঙ্গুয়েজ, মানে দুই তিনটে ইংলিশের কোর্স করা লাগে বা বাংলাও পড়া লাগে। তাহলে আমাদের কি ধরনের ইমপ্রুভ হলো? যদি এরকম হইতো যে আমরা যে সময় ইসলাম শিক্ষা পড়ছি সেই সময় আমার তো ওই ওই নলেজটা ছিল না, এখন যদি আমাদের জিড ইসলামিক নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষাটা আনে, তাহলে এটার গুরুত্বটা, এবং আনটিল অ্যান্ড আনলেস আই মিন কোরআন হাদিসের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, এইটুকু যতদিন পর্যন্ত না করতে হবে ততদিন পর্যন্ত ওই কোর্স যাবে না। জিডি এইভাবে যদি আনা যায় তাহলে এটা হচ্ছে ইমপ্রুভ রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার, এনহ্যান্স ক্যাপাসিটি ফর ব্রডার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। এখানে পিএইচডি ডিগ্রি কিভাবে করা যাবে, এখান থেকে করা যাবে কিনা। এই যে অন্য অন্য দুইটা তিনটা উইন্ডো আছে, সেখান থেকে পিএইচডি এবং মাস্টার্স অফার করতেছে। অ্যান্ড এডিশনালি আউটলাইন দ্য এক্সপেক্টেড ইমপ্রুভমেন্টস ইন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস, কিভাবে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামসে এটা ইমপ্রুভমেন্ট ফালানো যাবে, ইফেক্ট ফালানো যাবে। পিএইচডি কি, পিএইচডি দেখা গেল যে এই ইস্যুর উপরে তো তিন চারটা পিএইচডিও করা যাবে। এই যে দেখা গেল যে এই যে এরকম ওই যে ইসলামিক অ্যান্ড কালচারাল ইকোনমিক পার্সপেক্টিভ। কালচারাল ইকোনমিক বলতে আমরা তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকেই আসছি। হ্যাঁ। তারপরে আবার আমাদের নিজ নিজ এলাকার ল্যাঙ্গুয়েজ আছে। তো এই যে এই জিনিসগুলো। অ্যান্ড 17 নম্বরে আছে লিস্ট দ্য মেজর ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। এইটা নিয়ে আসলে খুব একটা বেশি বলবো না, কারণ এটা নিয়ে আর একটা টোটালি ভিডিও বানাইতে হবে। সেটা হচ্ছে যে এই রিসার্চ প্রজেক্টের জন্য কি পরিমাণ মেজর ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, এখন এই মেজর ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টস কি কি হইতে পারে এইটা আগে তো জানতে হবে। এইটা যদি জানি তাহলে এটিএফ ম্যানুয়ালে যদি আমরা আবার একটু যাই, এটিএফ ম্যানুয়ালে কন্ট্রোল এফ, কন্ট্রোল এটিএফ ম্যানুয়ালে আসি, কন্ট্রোল এফ, এফ দিয়ে আমরা ইকুইপমেন্টে সার্চ দিলাম। এই যে মেজর ইকুইপমেন্ট ইফ এনি, ও এটা তো ফর্ম, ওই একই ফর্ম। আর একবার সার্চ দিই, নেক্সট। এটা প্রত্যেকটাই ওই যে ওইখানে চলে যাবে ইকুইপমেন্ট। এই যে এইখানে আবার ইকোনমিক, এটাও ওই ফর্মে আছে, ইকোনমিক কোড দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনি কোন ধরনের কোন ইউজ করবেন অ্যালাউ, সেটা সম্পূর্ণ চলে আসবে। কোন ধরনের, এটা আবার আলাদা কোড ব্যবহার করতে হবে, ইকোনমিক কোড। সামনে যাচ্ছি দেখি। তো এইখানে এই এটিএফ ম্যানুয়ালের মধ্যে সম্পূর্ণ ইকুইপমেন্ট কি কি হতে পারে, এই যে এইখানেই তো আছে, এই যে এইগুলোই তো ইকুইপমেন্ট যেগুলো আসলো, মেজর ইকুইপমেন্ট, এগুলোই তো মেজর ইকুইপমেন্ট, এই যে এগুলো। হুম। ইকোনমিক ইকুইপমেন্ট, বাই দ্য ওয়ে। তারপরে এগুলো আরেকটু পড়লেই বুঝতে পারবেন। তারপরে ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস এবার বলছে কি, প্লিজ প্রিপেয়ার এ লিস্ট অফ মেজর ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস প্রপোজড ফর প্রকিউরমেন্ট আন্ডার দ্য সাব প্রজেক্ট। এই প্রকিউরমেন্টের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে পুরো, একটু যদি খেয়াল করেন এগুলো পড়বেন। এগুলো এই যে এইভাবে করে কন্ট্রোল সি, তারপরে ম্যানুয়ালে যে কন্ট্রোল এটিএফ ম্যানুয়ালে কন্ট্রোল এফ, ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট, এই যে প্রকিউরমেন্ট। এরপরে এই যে প্রকিউরমেন্ট প্ল্যান, এটা হচ্ছে 253 পেজে, 253 পেজে প্রকিউরমেন্ট প্ল্যান সামারি। এইভাবে প্রকিউরমেন্ট কি কি লাগবে সব দেওয়া লাগবে। এই যে এটা হিউজ হিউজ ইস্যু এটা। হুম।
এটা হিউজ ইস্যু, এটা নিয়ে আলাদা, এই জন্য বললাম যে আলাদা আলাদা একটা সেশন আমরা করবো ইনশাল্লাহ। এরপরে বলেছে যে এটা প্রকিউরমেন্ট, এখানে লিস্ট বলতে এখানে দেখেন আমরা সোশ্যাল সায়েন্সের রিসার্চার, আমাদের আসলে প্রকিউরমেন্ট খুব বেশি দরকার হয় না। এটা প্রকিউরমেন্ট দরকার হয় ভাইরোলজি, তারপরে এপিডেমোলজি, তারপরে সিএসসি, ডেটা সায়েন্স, তারপরে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস, এদের জন্য ওদের ভারী ভারী যন্ত্র কেনা লাগে, যার কারণে কিন্তু আমরা যদি মনে করেন এই যে এই যে এই প্রজেক্টের জন্য, এডুকেশনের জন্য, এই প্রজেক্টের জন্য কি এমন ভারী আমার জিনিস কিনা লাগবে? হয়তো বা দেখা গেলো যে 5 জন অ্যাসিস্ট্যান্ট যদি থাকে 5টা ল্যাপটপ কিনা লাগবে, এবং তাদের স্যালারি, এবং এবং দেখা গেলো টেবিল কেনা লাগবে তাদের বসার জন্য। হ্যাঁ, এই ইকুইপমেন্টগুলো এরকম যে যে ইকুইপমেন্ট থাকবে সেই ইকুইপমেন্টে কোড দিয়ে, তারপরে রিলেভেন্স কেন যৌক্তিক, আর এক্সপিরিয়েন্স অফ দ্য এসপিএম প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে বা তার এক্সপিরিয়েন্স, এবং বলছে ডেসক্রিপশন কি ধরনের। আর বলছে কি যে প্লিজ জাস্টিফাই যদি কোনো, এই যে এখানে লেখা আছে ইফ এনি আইটেমস এক্সিডস 15% অফ দ্য টোটাল বাজেট প্লিজ প্রোভাইড। বলছে যে কোনো কারণে যদি এই ইকুইপমেন্ট এবং এই ইনস্ট্রুমেন্ট কিনতে যায় টোটাল বাজেটের চেয়ে 15% বেশি হয়ে যায়, তাহলে আপনি তারপরও এই বাজেট দিতে পারবেন, এখানে জাস্টিফিকেশন দেওয়া লাগবে এখানে। এরপরে দেওয়া আছে প্রজেক্ট সামারি অফ দ্য এস্টিমেটেড বাজেট, এখানে টোটাল বাজেটের সামারি দেওয়া লাগবে, এই যে ইকোনমিক কোড, এগুলো সব এই যে এই ইসে থেকে নেওয়া হয়েছে, এইখান থেকে ওই আহ, এইখান থেকে নেওয়া হয়েছে সব, এইখান থেকে ওই যে লিঙ্ক আছে এখানে দেওয়া, একটু খেয়াল করে যদি, এই যে এখানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই, এই যে লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনারা কোনটার কোড কত এবং কত ইউনিট অ্যালাউন্স, কত কত ইউনিট অ্যালাউন্স বলতে, মনে করেন ম্যাক্সিমাম হিট প্রজেক্টে তারা পিএইচডি অফার করছে, পিএইচডিতে পার ইয়ার 50,000 টাকা, এই সরি পার মান্থ 50,000 টাকা অফার করছে যারা ফেলো হিসাবে আসছে। তো এখন কিভাবে কিভাবে অ্যালাউন্স দিবে, ট্রাভেল অ্যালাউন্স মানে রিসার্চ প্রজেক্টের জন্য এখন একটা জিনিস কি, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা হলে এটা সহজ, কিন্তু যখন 2 3 কোটি 5 কোটি টাকা হয় তখন, ও আমাদের তো 65 লাখ, আহ, তখন এই জিনিসগুলো সব আস্তে 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 এখানে বসাইতে হবে, পার্সেন্টেজ, এস্টিমেটেড কস্ট, কোয়ান্টিটি কত, হ্যাঁ, যেমন ট্রেনিং যদি নেই, আমি যদি 5টা ট্রেনিং নেই তাহলে কত কস্ট ব্যয় হবে লাখে, এগুলো সব রূপান্তর করা লাগবে। অ্যান্ড দেন অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা যদি ইকুইপমেন্ট কিনি তাহলে সেইটার জন্য যদি কোনো অপারেশন অ্যান্ড মেনটেনেন্স লাগবে, যেমন কিনা আমি একটা ল্যাব বানালাম, আমি আমি একটা বিজনেস ইনকিউবেটর হাব বানাচ্ছি, এখন এই হাবটা কি মনে করেন আমার এই প্রজেক্টের আন্ডারে যাওয়ার পরে এইটা পরবর্তী থেকে আমি রান করানোর মতো অবস্থা থাকবে কিনা, বা রান করার যে কি বলে সিস্টেমটা, সেটা আমি কি ডেভেলপ করবো কিনা, ডেভেলপ আমার এই প্রজেক্টের মাধ্যমে লাগবে কিনা, যদি দরকার হয় এরকম তাহলে এইখানে লিখে দেবে। এই যেমন বায়োচারের কথা বললাম, একটা বায়োচারের হাব যদি 800 লিটারের একটা বায়োচারের হাব যদি ব্যবহার করা হয়, তাহলে তো ওই 800 লিটারের ওই ইয়েটা ভরার জন্য একটা ছোট ট্রাক লাগবে, ভ্যান লাগবে, মানুষ লাগবে, তো এইগুলো কন্টিনিউয়াস খরচ হবে। তো সেই ক্ষেত্রে ওই খরচটা কোথা থেকে পাবো সেই জিনিসগুলো এখানে মেনশন করা লাগবে, ভেরি রিগোরাস তারা। Describe the type of technical assistance consulting requiring under the sub-projective terms of reference, যদি এটিএফ ম্যানুয়াল অনুযায়ী, যদি ম্যানুয়ালের টার্মস অফ রেফারেন্স আছে সেই অনুযায়ী যদি মানে কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যদি লাগে, কনসাল্টিং রিকোয়ার্ড, ধরেন আমি আমার এই একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে একটা যন্ত্র টেস্টামেন্টের জন্য কোরিয়া থেকে একটা লোক আনা লাগবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যদি থাকে তাহলে টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কিভাবে এটা তার সাথে কন্ট্যাক্ট করা লাগবে, ডিড করা লাগবে, সব দেওয়া থাকবে সেখানে। অ্যান্ড দেন ব্রিফলি ডিসক্রাইব দ্য ইফেক্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ সাব প্রজেক্ট, প্রত্যেকটা জায়গায় এখানে মনে হয় 13টা না, সরি 20টা, মনে সরি 16টা ইয়া দেওয়া আছে, এই প্রত্যেকটা 16টা ইসে কি বলে স্কোপে, 16টা স্কোপে এই সাব প্রজেক্টের যে প্রজেক্ট আমরা সাবমিট করবো সেই সাব প্রজেক্টের ইফেক্ট সংক্ষেপে লেখা লাগবে। এটা আমি যদি খেয়াল করি, এটা একটু দেখাতে হবে, আমি যদি আমার এই ড্রাফট ইয়াটাই দেখাই, প্রপোজালে দেখাই, তাহলে এইখানে এই যে কইটা আছে এখানে আমি দেখেছি, এই এনভায়রনমেন্টে কিভাবে ইফেক্ট ফেলাবে, যেমন মিনিমাল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট, পোটেনশিয়াল ডিরেক্ট বেনিফিটস থ্রু এডুকেশন অ্যান্ড সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট, উইমেন অ্যান্ড চিলড্রেন এনহান্সেস
access to quality education, particularly for women and children, empowerment and poverty, strengthen human capital and leading to increased employment opportunities, ইনস্টিটিউশনাল, এরকম আপনারা যে প্রজেক্ট তৈরি করবেন সেই প্রজেক্টে এইগুলার ইম্প্যাক্টটা এক লাইনে দুই লাইনে পারলে এটা লেখা দরকার এই সব ক্ষেত্রে। এরপরে বলছে 20 নম্বরে বলছে ডেসিমিনেশন অফ স্ট্র্যাটেজি অফ রিসার্চ আউটকামস, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের আউটকাম কিভাবে ডেসিমিনেট করা হবে। অফকোর্স জার্নাল আর্টিকেল, বইয়ের চ্যাপ্টার, মনোগ্রাফ, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে সব, কিভাবে আপনি লিখবেন। হ্যাঁ, যে আমি ডেফিনেটলি উইল ট্রাই টু পাবলিশ 2-3 papers initially, definitely will go for literature review and review paper, later on scoping review, and then quality, then quantitative, then mixed method। এটা আমরা এইভাবে করে এতগুলো পেপার পাবলিশ করব, আমরা সেমিনার দেবো, এতগুলো সিম্পোজিয়াম থাকবে, আমরা কিছু এক্সিবিশন করব, পলিসি ব্রিফ থাকবে, তারপরে স্টেক হোল্ডার ডায়ালগ থাকবে, অনলাইন মিটিং থাকবে, ব্লগ, পডকাস্ট, যা যা লাগবে সব এখানে দেওয়া লাগবে। অ্যান্ড দেন সাস্টেনেবিলিটি প্ল্যান, এই পুরো প্রজেক্টটা কতটুকু সাস্টেনেবিলিটি থেকে ইম্প্যাক্ট ফলাবে এবং আসলেও কি সাস্টেনেবিলিটি হবে কিনা। এইটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পলে দিই, যেমন এই যে ইত্যাদি একটা প্রোগ্রাম হানিফ সংকেত একবার বুঝিল যে সাস্টেনেবিলিটি কি জিনিস, সেটা ইত্যাদির দিকে তাকাইলে বোঝা যায়। সেই ছোটবেলায় আমরা ওই একই পিউ পিউ অবিরাম চুপি চুপি এই গানটা শুনতাম, আজও ইত্যাদিতে ওই গানটাই আমরা শুনি। এটা উনি উনি এইটা বলছিল যে এইটাই আছে সাস্টেনেবিলিটি। এরপরে বলছে রেফারেন্স, সব আছে এপিএস 7th এডিশনে, আমরা এটা কতবার আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এখন এই জায়গা বলছে প্লিজ অ্যাটাচ দ্য কমপ্লিটেড এসপিপি। হ্যাঁ, এসপিপি বলতে সাব প্রজেক্ট প্রপোজাল অ্যানেক্সেস দ্য ফলোয়িং ম্যানার, এই ফলোয়িং ম্যানার এইভাবেই একটার পর একটা সাজাতে হবে একটার পরে। তাহলে এই অ্যানেক্সেস গুলা কি, এই অ্যানেক্স এসপিএসএস অ্যানেক্স 1, এইটা যদি আমরা একটু সার্চ দেই, আপনারা দয়া করে এটা অন্য কোনো, আমি দেখাবো কিন্তু আমার এখানে না দেখে ডিরেক্ট এটিএফ ম্যানুয়ালে যে, আপনারা এটিএফ ম্যানুয়ালে যে এটা এটা মনে হয় কয় নাম্বার চ্যাপ্টারে অ্যানেক্স, মনে হয় 3 নাম্বার না কয় নাম্বার চ্যাপ্টারে আছে এসপিপি অ্যানেক্স। এই যে অ্যানেক্স 6, এখানে অ্যানেক্স 6 দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যানেক্স অ্যানেক্স 1, 2, 3 আরো উপরে। এইভাবে এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। অ্যানেক্স 1 দিয়ে দেখি 1, এই যে অ্যানেক্স 1, অ্যানেক্স সরি এটা তো অ্যানেক্স 11। ওই যে এখানে আছে প্লিজ অ্যানেক্স, অ্যানেক্স দেওয়া আছে এখানে, এই যে সম্ভবত না, এরপরও অ্যানেক্স 1 আসে নাই, অ্যানেক্স 10। বাই দ্য ওয়ে অ্যানেক্স 1-এ আছে মাইলস্টোন, দেখি অ্যানেক্স 1-এ কি আছে। অ্যানেক্স একটু দেখি, অ্যানেক্স 1-এ আছে এখানে, অ্যানেক্স 1-এ আছে মাইলস্টোন, তাহলে মাইলস্টোনস নামে আমি সার্চ দিই, মাইলস্টোনস নামে। এই মাইলস্টোন সম্পর্কে আমার জানতে হবে, কারণ মাইলস্টোন এটিএফ এ এখানে যে আমি মাইলস্টোন শব্দটা, মাইলস্টোনস, এই যে পাওয়া গেছে, ভেরি গুড। এই চ্যাপ্টার 11, সরি চ্যাপ্টার 11-এ এই যে এইখানে যে 7টা অ্যানেক্স আছে, 6টা অ্যানেক্স, সেই 6টা অ্যানেক্সের ফর্ম এইখানে পুরো পিওর একটার পর একটা বসায় দেওয়া আছে। এই জিনিসগুলো সব এখানে পূরণ করা লাগবে। প্রথমে মাইলস্টোনস, পারফরমেন্স ইন্ডিকেটরস অ্যান্ড লজিক্যাল ফ্রেমওয়ার্কস ফর সাব প্রজেক্ট, মাইলস্টোনস টু ইভালুয়েট সাব প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এই যে ইসের কি বলে প্রজেক্ট আমরা সাবমিট করব, এই প্রজেক্টটা আমার কোন কোন মাইলস্টোন অ্যাচিভ করবে, আমার অবজেক্টিভ এবং কোন কোন কাজের দ্বারা, এবং এটা আমি ভেরিফিকেশন করব কেমনে, এবং অ্যাজাম্পশন কেমনে থাকবে। আচ্ছা, তাহলে এই অ্যানেক্স 1টা আমি কিভাবে পূরণ করছিলাম। অ্যানেক্স 1-এর আবার বি আছে, হয়তো বা বি সবার জন্য পূরণ লাগবে না, এরকম হইতে পারে। এই যে এইখানে আবার এর পরে, এইটা 248 পেজে, এরপরে আবার এই মাইলস্টোন কি জিনিস এইটা এখানে ক্লিয়ার লেখা আছে। দয়া করে আপনারা এই মাইলস্টোন পারফরমেন্স এগুলো পড়ে তারপর ওইগুলো একটু পূরণ করবেন, আদারওয়াইজ ইট উড বি টাফ।
মাইলস্টোন ইন্ডিকেটরস কি জিনিস এখানে লেখা আছে, ডিফাইন দ্য স্পেসিফিক ভেরিয়েবলস, কনসিডার দ্য ইন্ডিকেটর, ইফ কেস অফ লেভেল ওয়ান ডিফাইন মাইলস্টোন স্টেজ। এখন আমি কিভাবে মাইলস্টোনটা পূরণ করছিলাম একটু দেখি, আমি আমার কোন এটার মধ্যে মাইলস্টোন আছে, অনেকগুলো ফাইল তো এখানে খুলছি। মাইলস্টোন, এই যে মাইলস্টোন, এই দেখেন উপরে ঠিক এইভাবে এনএক্স এনএক্স ওয়ান লেখা মাইলস্টোন। আমার যে আমি যে ড্রাফট টপিকটা করছিলাম সেটা হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে রিফর্ম করার জন্য। সেইখানে এই যে অবজেক্টিভ মাইলস্টোন হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ ম্যান পাওয়ার এডুকেশন, হায়ার এডুকেশন সিস্টেম। 2 নম্বর হচ্ছে অ্যানালাইসিস অফ ইসলামিক ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। 3 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক। এই যে এই যে 4 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিক। এই যে 4টে মাইলস্টোন আমি এখানে দিলাম, এই মাইলস্টোন গুলো আমার এই অবজেক্টিভ গুলা আসলে ম্যাচ করবে কিনা, আমি কি পারবো কিনা। আমি যে প্রপোজালে মেথোডোলজি লিখবো, আমি যে প্রপোজালে 1 নম্বর অবজেক্টিভ, 2 নম্বর 3 নম্বর দিছি, তারপরে ভেরিফিকেশন, আমি কি আমি আসলে কি ভেরিফাই করতে পারবো কিনা, আমার অবজেক্টিভ ফুলফিল হবে কিনা। অ্যাজাম্পশন হচ্ছে আমি কি আসলেও কোনো বিপদে পড়বো কিনা, লিমিটেশনস গুলো থাকবে কিনা, সেইগুলো এখানে লেখা লাগবে। তো এই হলো, এইটা হচ্ছে এনএক্স ওয়ান এর এ। আবার এরকম টিক্স ওয়ান এর বি আছে, পারফরমেন্স ইন্ডিকেটর ইভালুয়েট বাই সাব প্রজেক্ট ইম্প্যাক্ট। অর্থাৎ এই যে প্রথম যে এনএক্সটা, সেই এনএক্সটা বলতেছে, এনএক্স ওয়ান বলছে মাইলস্টোনস ইভালুয়েট, অর্থাৎ কোন কোন মাইলস্টোন দেখে এই সাব প্রজেক্টটা ইভালুয়েট করবে এবং এটা ইমপ্লিমেন্টেশনে যাবে। আর এনএক্স বি বলেছে, বি আবার পারফরমেন্স ইন্ডিকেটরস, কোন কোন ইন্ডিকেটর দ্বারা পারফরমেন্স মেজার করতে পারবে এই সাব প্রজেক্ট, সেইটার ইম্প্যাক্টটা কতটুকু হবে সেই জিনিসটা এখানে লেখা আছে। ভেরিফিকেশন মেথড, ক্যালকুলেশন, নেম, এডুকেশনাল ইনস্টিটিউশনস। সো এইগুলো আসলে আপনারা আপনাদের মতো করে, এবং আমি তো বললাম এখানে এই যে এই যতক্ষণ পর্যন্ত এটিএফ ম্যানুয়াল, এটিএফ ম্যানুয়ালের এই অংশটা, এই যে প্রত্যেকটা কিওয়ার্ডস ধরে মাইলস্টোন কি, মাইলস্টোন পারফরমেন্স ইন্ডিকেটরের মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই যে এই জিনিসগুলো এখন এতটা আসলে পড়ার সময় নাই। আবার এনএক্সি আছে কি, লজিক্যাল ফ্রেমওয়ার্ক অফ দ্য সাবজেক্টস, অর্থাৎ এইটার মধ্যে এইটা দিয়েই কিন্তু সব কিছু ক্লিয়ার করা যায়, গোল, পারপোজ, আউটপুটস, অবজেক্টিভস, এখানে সব লিখে ফেলা, নেম অফ দ্য ইন্ডিকেটরস কোন কোন, মিন অফ ভেরিফিকেশন কোনটার মাধ্যমে ভেরিফাই করা হবে, ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন কোনটা আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারেক্ট করবো আমি। লজিক্যাল ফ্রেমওয়ার্ক অফ এসপিপি উইল শো গোল, পারপাস এন্ড অবজেক্টিভ। প্লিজ এগুলো একটু আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়ে নেবেন, আমিও পড়বো, আমিও তো আসলে ইয়ে করতে পারি না। আচ্ছা, এরপরে এরকম অ্যানেক্স গুলো একটু এখানে দেওয়া আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে এই যে ওয়ার্ক অ্যাক্টিভিটিস, এক্সেল স্প্রেডশিট, এক্সেল স্প্রেডশিট, অ্যানেক্স 3 ফাইন্যান্সিং প্ল্যান। এগুলো এক্সেল স্প্রেডশিটে আমার করা ছিল, এই যে এইরকম এইগুলো হচ্ছে এই যে সামারি অফ দ্য কোড, এখানে লেখা আছে কোন কোডে একেবারে ঘর ধরে ইউনিট অ্যালাউন্স, এটা ঘর ধরে ধরে বসাইতে হবে। এইখানে যা হবে তা আবার হচ্ছে আমার ওই ওই ইসের কি বলে, এই ফর্মের প্রথমে যেটা আমরা পূরণ করছিলাম সেটাও এক হইতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। বাই দ্য এইখানে আবার ই আছে কি বলে, ট্যাব আছে আরো 2টা, ডিটেলস কোড, এখান থেকে সব ডিটেলস কোড পাওয়া যাবে। এরপরে দেওয়া আছে কোয়ার্টারলি প্ল্যান, অর্থাৎ আমরা যে 2 বছরের প্ল্যান করব, 2 বছরের প্রত্যেকটা বছরকে যদি 3 মাস অন্তর অন্তর ভাগ করি তাহলে কি পরিমাণ অ্যালাউন্স, এই এক্সপেন্স, মানে অনেক বড় বাজেট আর কি। এই বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য খুব মানে সময় নিয়ে কাজগুলো করা দরকার হয়। এই সিমিলার আরো একটা এর পরে যেটা আছে সেটা হচ্ছে, এইটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে প্রকিউরমেন্ট প্ল্যান সামারি, এবং হচ্ছে এই আর একটা কই ওয়ার্ক প্ল্যান অ্যাক্টিভিটিস, ওই যে এনএক্স 2 ওয়ার্ক অ্যাক্টিভিটিস। ওয়ার্ক অ্যাক্টিভিটিস মানে আমি এই পুরো প্রজেক্টটা কতদিনে, এই যে ইয়ার 1 2 3, এখন এখন যেটা আসবে সেটা হচ্ছে ইয়ার 1 and 2, কারণ 3 থাকবে না। এই কোন সময় কোন মাসের মধ্যে আমি কোন কাজ করব, যেমন এইখানে যদি আমি লিখি ডেটা কালেকশন, তাহলে কোন সময়তে কোন মাসে। এরপরে যদি আমি লিখি লিটারেচার রিভিউ রাইটিং, কোন সময় কোন মাসে। এরপরে আমি যদি বলে হচ্ছে অ্যানালাইসিস, কোন সময় কোন মাসে, রেফারেন্সিং, সব এগুলো লেখা লাগবে এরকম ওয়ার্ক অ্যাক্টিভিটিসের মধ্যে, প্ল্যানের মধ্যে। এরপরের অ্যানেক্স, এই যে অ্যানেক্স গুলো কি, লাস্টের অ্যানেক্স আছে ডিটেলস অফ এস্টিমেটেড বাজেট, অ্যানেক্স 6। আমরা যদি যাই ম্যানুয়ালের অ্যানেক্স 6, অ্যানেক্স 6, NX3, এটা হচ্ছে NX3। NX3 দেখেন ডিটেল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এইটা এখান থেকে গেলে আপনারা অনেক নোট পাবেন। এই যে সব এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট দিতে হবে, মানে আলাদা আলাদা প্রিন্ট দিয়ে অ্যানেক্স এর সাথে অ্যানেক্স অ্যাড করা লাগবে। এখানে সব ডিটেলস দেওয়া আছে, 211 নম্বর পেজে প্রকিউরমেন্টের প্ল্যান এইটাও দেওয়া আছে সবকিছু।
তাহলে NX আমরা কোনটা, NX 6 আমরা যাচ্ছিলাম। এই যে NX 5, ট্রেনিং অ্যান্ড ভিজিটিং প্ল্যান টু, ট্রেনিং অ্যান্ড ভিজিট স্টাডি ট্যুর বলতে আমার এমন হইতেই পারে যে আমার বান্দরবন যাওয়া লাগতে পারে কোনো ডেটা কালেকশনের জন্য, আমার এমন হইতে পারে সাতক্ষীরা যাওয়া লাগতে পারে। সুতরাং কিভাবে কিভাবে ডিউরেশন, টাইম অফ দ্য পার্টিসিপেন্ট, সব এইগুলো এগুলো লেখা লাগবে, কতটুকু সময় কতটুকু, মানে পুরো ফেয়ার, মানে ফেয়ারনেস থাকা লাগবে এখানে। কিন্তু তারপরেও দুঃখজনক শুনতেছি যে হেকেপের মতো নাকি প্রজেক্টটাও ইয়ে হয়ে যেতেছে। যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাবাউট টু ফিনিশ মনে হয়, মিটিং এর সময় আসলে বিপদগ্রস্ত অবস্থা আছে। প্রকিউরমেন্ট গুডস অ্যান্ড কন্ট্রাক্টস, প্রকিউরমেন্ট প্ল্যান, এরপরে NX 6, NX 6, এই যে NX 5 SPS, NX 5, NX 6 ডিটেইল এস্টিমেটেড বাজেট। এটা ভেরি সিম্পল, এইখানে এই সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে এই জায়গার ডিটেলস, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাই দেখবে সবাই। এই যে টোটাল সাব প্রজেক্ট কত পার্সেন্ট কিভাবে ব্যয় হবে, আপনি কিভাবে ব্যয় করবেন, এই যে কেমিক্যাল, কনজিউমার আইটেমস, এগুলো তো আসলে সোশ্যাল সায়েন্স রিসার্চদের লাগে না। তো এই হলো হচ্ছে কি, এই হলো হচ্ছে ফিউ সেকেন্ডস, এই হলো উইন্ডো 3 এর, উইন্ডো 3 এর 1 নাম্বার পার্ট, সেকশন A। সেকশন A এর জন্য এতগুলো, এবং বলে দিছে 24 নম্বরে প্রত্যেকটা অ্যানেক্সার একটার পরে একটার পরে একটার পরে আসবে, একটার পরে কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে এই সেকশন A গেল। এইবার আমরা একটা জিনিস খেয়াল করেন, এই সেকশন এর মধ্যে কোনো জায়গায় প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট মেম্বার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নাম নাই। তাহলে সেকশন B অবশ্যই বুঝতে হবে যে এইটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ সেকশন B 3 এর জন্য। এই যে 3A লেখা আছে, এইটার জন্য সেকশন B। এই যে সাব প্রজেক্ট টাইটেল, এখানে টিম মেম্বারদের নাম, এবং এইখানে যদি কোনো টিম মেম্বার আর্লিয়ার কোনো কাজ করে থাকে সেইটার জাস্টিফিকেশন দেওয়া লাগবে, এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টের উপরে যদি সে বাজেটে ইনভলভ থাকে তাহলে সে পারবে না। তারপরে এইখানে যে বাকি যাবতীয় ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড ডেটা, সাবস্টেনশন, এইগুলো হচ্ছে সব আমাদের যেহেতু ইউনিভার্সিটি কানেক্টেড, ইউনিভার্সিটি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর, যদিও বা এটা মনে হয় 3AB প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে না, ডিরেক্ট মনে হয় এটিএফ এর কাছে দেওয়া দিতে পারে। ইউনিভার্সিটির যাবতীয় ইনফরমেশন ইউনিভার্সিটি থেকে নেওয়া লাগবে। একাডেমিক স্টাফ, ওই যে IQAC কারিকুলাম, সেইখান থেকে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে তাদের এই যে এনটিটি, ইউনিভার্সিটির নাম, টোটাল নাম্বার অফ এডুকেশন, নাম্বার অফ PhD ডিগ্রি অ্যাওয়ার্ডেড, নাম্বার অফ অ্যাসিস্ট্যান্স ফেলো, এটসেট্রা এটসেট্রা। এরপরে আবার দেওয়া লাগবে হচ্ছে 2 নাম্বার রিসার্চ ফ্যাসিলিটিস সোসাইটি, অর্থাৎ রিসার্চ ফ্যাসিলিটি অথবা রিসোর্সেস আমরা ইউনিভার্সিটি থেকে কতটুকু পাই সেই জিনিসগুলোর ইনফরমেশন এখানে নেওয়া লাগবে। এগুলো ইউনিভার্সিটিতে থাকবে কারিকুলাম বইয়ের মধ্যে। এরপরে যেটা আছে, এরপরে লেখা আছে যে কনক্লুশন, সরি, কোলাবোরেশন। যদি কোনো লিঙ্কেজ থাকে, কোলাবোরেশন কোনো ইন্ডাস্ট্রির সাথে, ডিপার্টমেন্ট, ইনস্টিটিউশনের সাথে, NGO বা ইন্ডাস্ট্রির সাথে, তাহলে সেগুলো খুব ভালোভাবে লেখা থাকবে। এবং প্লিজ অ্যাটাচ কোলাবোরেশন ডকুমেন্ট অফ MOU। যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়, ধরেন এই মুহূর্তে আমরা আমাদের একটা ইসের সাথে, IEDCR এর সাথে MOU করলাম, সেটা উল্লেখ থাকা লাগবে এখানে। এরপরে মেনশন নেম অফ দ্য অ্যাড্রেস 3 পিয়ার্স, 3 জন পিয়ার এর নাম দেওয়া লাগবে, অর্থাৎ আমারই কলিগ হইতে পারে, বা প্রপোজড ফিল্ড অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ন্যাশনালের কথা বলে দিচ্ছে, আমার আমার এই ফিল্ডে যারা যারা কাজ করবে তাদের মধ্যে কাউকে আমরা নিতে পারবো। যেমন মনে করেন আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আমি ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তাদের কাছ থেকে নিতে পারবো। এরপরে লিখে আছে ফাইনালি, এই এইদিকে আহ, এর সেকশনের জন্য আমরা NX পাইলাম হচ্ছে 7টা, 7টা না 6টা, 7টা, না 6টা, 6টা NX। ঠিক এই সেকশন B এর জন্য NX আবার 7 নাম্বার থেকে শুরু, 7 নাম্বার থেকে শুরু, এগুলো আবার খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটা ফ্যাক্টর। এখানে 7 নাম্বার NX বলছে এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি চেকলিস্ট ফর রিসার্চ ইনোভেশন, ইথিক্যাল কনসিডারেশন। এই দুইটাই ইথিক্যাল কনসিডারেশন, সরি, এই তিনটাই ইথিক্স ইন্ডিকেটর করে। NX 7, 8, 9 যদি আমরা একটু খেয়াল করি, NX 7 প্রপোজাল আইডেন্টিফিকেশন, এই যে এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি, অর্থাৎ আমার প্রজেক্টের দ্বারা কোনো আহ, ইসের কি বলে, স্পেসিস, হিউম্যান বিং, সোসাইটি, কমিউনিটি ক্ষতি হবে না, সেইটার জন্য আমার ডিক্লারেশন দেওয়া লাগবে এখানে। এই যে এখানে এই যে এই জিনিসগুলো, টেন্টেটিভ স্টার্ট ডেট, এই জিনিসগুলো ডিক্লারেশন দেওয়া লাগবে। এই যে এখানে স্ক্রিনিং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলা, মেজর নয়েজ, উইল ইট ক্রিয়েট মেজর নয়েজ, এনিথিং, PCB, এগুলো পড়তে হবে প্রচুর, পড়ে তারপরে ইয়ে করা লাগবে। যেমন এটা কোনটা ছিল, এনভায়রনমেন্টাল স্ক্রিনিং, দেখি আমি করছিলাম কিনা, একটু খেয়াল করি।
এনভায়রনমেন্ট, এই যে, এই যে, খুব একটা ভালো করতে পারি না আমি তো আসলে একদিনে করছিলাম। তো এই হলো NX7 এনভায়রনমেন্ট নিয়ে। NX যদি 8-এর কথা বলি, আবারও মনিটরিং সোশ্যাল, এবং বলছে যে NX7 কিন্তু নেম অফ দ্য হেড অফ প্রপোজ সাবমিটিং সিগনেচার সহ কিন্তু থাকা লাগবে, হেড অফ দ্য এন্টিটি। এখানে হেড অফ দ্য প্রপোজ সাবমিটিং এন্টিটি, অর্থাৎ যদি বিজনেস ডিপার্টমেন্ট থেকে তাহলে বিজনেস ডিপার্টমেন্টের হেড এই। আবার বলছে এনভায়রনমেন্টাল প্রফেশনাল সিগনেচার, আবার যদি প্লিজ সাইন বিলো টু ভেরিফাই দ্য ইনফরমেশন ডকুমেন্ট অ্যাকুড কমপ্লিট টু বেস্ট অফ নলেজ। এনভায়রনমেন্টাল প্রফেশনালের কাছ থেকেও একজনে নেওয়া যাবে, যেমন আমাদের ইউনিভার্সিটি ভিসিসি, উনি এনভায়রনমেন্টাল প্রফেশনাল, তার কাছ থেকে নিতে পারবো আমরা। এই হলো NX6। NX7 হচ্ছে ঠিক এরকম এনভায়রনমেন্টাল সেফটি অ্যান্ড চেক লিস্ট, এবার হচ্ছে চেক লিস্ট। এবং বলছে যে এখানে একটু লেখালেখি লাগবে যে এটা কিভাবে কিভাবে এই প্রজেক্টে সহায়তা করতেছে, সেই জিনিসগুলো এখানে সম্পূর্ণ আছে। টাইটেল অফ দ্য সাব প্রজেক্ট, টাইপস অফ রিসার্চ, এনি রিসার্চ ডিসিপ্লিন, ব্রিফ ডিসক্রিপশন অফ রিসার্চ অ্যাক্টিভিটি, কি করা হবে এই পুরো প্রজেক্টের মধ্যে সেটা এখানে দেওয়া লাগবে, কারণ যেন সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট না ফেলে। এই যে চেকলিস্ট, এই চেকলিস্টগুলো সবগুলোতে সাইন করা লাগবে। ইয়েস, নো রিমার্কস। উইল দ্য ল্যাবরেটরি বেসড, ইয়েস, নো। ডাজ দ্য ল্যাবরেটরি হ্যাভ, এই আপনার যদি থাকে না থাকে আপনার ইয়ার নো দেবেন, যেমন সোশ্যাল সায়েন্স আমাদের থাকবে না, আমরা নো দিব। অ্যান্ড দেন দেন ফাইনালি NX এবার এখানেও কিন্তু একই অবস্থা, নেম অফ দ্য প্রপোজড হেড, অর্থাৎ ডিন স্যারের বা হেড স্যারের অথবা ইসের এনভায়রনমেন্টাল প্রফেশনাল সাইন নেওয়া লাগবে। সো অনেক সাইন, অনেক কাজ, ইটস নট অ্যান ইজি টাস্ক। অ্যান্ড ফাইনালি NX8 বলছে হায়ার এডুকেশন এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড মিটিগেটিং প্ল্যান। অর্থাৎ আমি এনভায়রনমেন্টাল, আমি বুঝতে পারতেছি আমার এটা কারণে কোনো এনভায়রনমেন্টাল প্রবলেম হইলেও হইতে পারে, এই জন্য আমি মনিটর করব। এবং মিটিগেটেড প্ল্যান, অর্থাৎ কোনো যদি আমার প্ল্যান থাকে মিটিগেশনের, সেটা আমি এই আমার প্রজেক্টে উল্লেখ করতে হবে, এই যে অ্যাক্টিভিটি কোন ধরনের এনভায়রনমেন্টাল ইস্যু হইতে পারে, ইম্প্যাক্ট হইতে পারে, কিভাবে এটা ইস্যু রিজলভ করতে পারেন, অ্যান্ড কারা রেসপন্সিবল পার্টি হবে, এবং সেটার জন্য কত কষ্ট হবে। এটা হচ্ছে NX কত, NX8। আমরা একটু দেখি NX8 না এটা, NX8, হ্যাঁ NX8 এনভায়রনমেন্টাল মনিটরিং। তাহলে NX9 হচ্ছে সোশ্যাল স্ক্রিনিং ফার্ম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সোসাইটিতে। আপনি যে প্রজেক্টটা সাবমিট করতেছেন সেখানে স্ক্রিনিং করা লাগবে না যে আপনার সোসাইটিতে আপনি এটা চুরি ডাকাতি বা অন্য কোনো ইসের সাথে জড়িত কিনা, এগুলো তো সোশ্যাল স্ক্রিনিং ফার্ম। এই যে এখানে স্ক্রিনিং ডেট জেনারেল, দিস ফর্ম উইল বি ফিল্ড বাই দ্য হেড অফ দ্য প্রপোজ সাবমিটিং এন্টিটি অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ভিসি উইল সাইন হিয়ার। হ্যাঁ, সোশ্যাল স্ক্রিনিং ফার্ম। এবং এই যে এখানে নেম অফ দ্য MOU, নেম অফ দ্য কমিটি মেম্বার্স পার্টিসিপেটিভ লিঙ্কিং, যারা যারা ইউনিভার্সিটিতে যেমন IQAC আছে, তারা তাদের যে মেম্বার অথবা প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট যারা আছে, এই প্রজেক্ট যাদের কাছে সাবমিট করবে তারা স্ক্রিনিং করবে আর কি এখানে। তারপরে আবার এই যে পার্ট বি, মেজর অ্যাক্টিভিটিস অফ ATF মানি, অর্থাৎ নিউ কোনো কনস্ট্রাকশন কিনা, ইমপ্রুভমেন্ট কিনা, রিপেয়ার কিনা, অর ইনক্লুড এনি, অথবা এগুলো যদি ক্লিক ATF অ্যাক্টিভিটিস কোনোটা না হলে নট অ্যাভেলেবেল। ডেসক্রিপশন অফ দ্য ফিজিক্যাল ওয়ার্কস থাকলে লিখতে হবে, না থাকলে এখানে অনেকগুলো কোয়েশ্চেন। সোশ্যাল ইস্যুতে উইল দে ভেরি এডিশনাল ল্যান্ডস টু ক্যারি আউট ইন্টেন্ডেড ওয়ার্কস, এমনও হয়েছে ফিশ প্রজেক্টে সাতক্ষীরাতে, জকিগঞ্জে, পঞ্চগড়ে, এইসব জায়গায় পুকুর দেওয়া হয়েছে। সো দিজ আর দ্য থিংস, এই সোশ্যাল ইস্যুগুলো একটু অফকোর্স পূরণ করা লাগবে। আবার বলছে দিস IP কমিউনিটি, হ্যাঁ IP কমিউনিটি, এরা বলছে কি যে সোশ্যাল স্ক্রিনিং অর্গানাইজেশন আউটকাম অফ দ্য অ্যাক্টিভিটি, পজিটিভ নেগেটিভ আউটকাম আসবে কিনা সেই জিনিসগুলো দেওয়া লাগবে এখানে। অ্যান্ড প্রিপেয়ার্ড বাই, এরপরে নেম কে তৈরি করছে সেটা দেওয়া লাগবে এখানে, সিগনেচার এটা দেওয়া লাগবে। দেখি আমি করছি কিনা। সোশ্যাল স্ক্রিনিং কোনটা, এইটা সোশ্যাল স্ক্রিনিং এ প্রপোজাল মাইলস্টোন, আমার সোশ্যাল স্ক্রিনিং কোনটা করা আছে, NX কত এটা, দেখি সোশ্যাল স্ক্রিনিং, এই যে সোশ্যাল স্ক্রিনিং, এই যে সোশ্যাল, এই যে আমি জেনারেল ইনফরমেশন 8/2/2025-এ সাবমিট করছিলাম। সিলেট প্রফেসর ডক্টর জহিরুল হক, তারপরে এই কমিটি মেম্বার মোকাম্মেল স্যার, মাসুদানা, গোলাম মুক্তাদির স্যার, তারপরে এই যে সবগুলা, এগুলো তো পূরণ করতে পারছিলাম না, মানে সময় শেষ হয়ে গেছিল। বাই দ্য ওয়ে, এরপরে আর কি আছে NX, লাস্ট NX আর কি আছে, NX10 ইন্ডিকেটিভ অর্গানোগ্রাম অফ দ্য সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। অর্থাৎ আপনার এই প্রজেক্টের জন্য যদি অফিস খোলা লাগে, সেই অফিসে কয়জন ম্যানেজার, কয়জন এমপ্লয়ি লাগবে, সব কিছু মিলে অর্গানোগ্রাম, অফিসিয়াল অর্গানোগ্রাম আপনি দিতে হবে এখানে। ওই ATF ম্যানুয়াল আমরা যদি যাই, এই যে এইটা হচ্ছে NX10।
এই যে সাব প্রজেক্ট ম্যানেজার ফ্যাকাল্টি, অ্যাসোসিয়েট এসপিএম ফ্যাকাল্টি, মেম্বার দুইজন, ইন্ডাস্ট্রি একজন, তারপরে এইখান থেকে প্রকিউরমেন্ট অ্যাকাউন্টস অফিসে নেওয়া যাবে, অফিস সেক্রেটারি নেওয়া যাবে, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, সব নেওয়া যাবে। প্লিজ নোট দ্যাট অ্যাবভ অর্গানাইজেশন ইন্ডিকেটিভ মে বি এক্সপ্যান্ডেড অর, এটা বড় করা যাবে। তবে সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনক্লুডস এসপিএম, এসপিএম, এসপিটিএম টিম মেম্বার্স। তবে এই সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের মধ্যে এই কজন থাকা লাগবে, 4 জন। আর প্লিজ ডু নট মেনশন নেম অফ দ্য মেম্বার অফ দ্য ম্যানেজমেন্ট টিম, অর্গানোগ্রামের মধ্যে নাম লেখা যাবে না কখনো। অ্যান্ড ফাইনালি অ্যানেক্স 11 হচ্ছে তাদের নাম ঠিকানা, এগুলো দেওয়া লাগবে। শুধু তাই না, ফ্যাকাল্টি, কোন ফ্যাকাল্টি, পজিশন ইনস্টিটিউশনের, তারপরে স্পেসিফিক রেসপন্সিবিলিটি কি পারফর্ম করতেছে, কোন সময় থেকে কোন পর্যন্ত এই জায়গা আছে, তারপরে ডেজিগনেশন যদি স্টাফ থাকে। অ্যান্ড দেন প্লিজ রেজিউম, প্লিজ অ্যাটাচ এ রেজিউমি অফ, এদের সবার রেজিউমি, আওয়ার্স পার পারসন পার উইক, এবং কি ধরনের সময় কতটুকু হবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখলাম, যে এক্সপেরিয়েন্স, এই যে মার্কটা ক্যারি করে, এখানে বলে দিছে যারা মেম্বার হবে তাদের অনলি স্কুপাস ইন্ডেক্স জার্নালগুলো দেওয়া দিতে বলছে, এবং স্কুপাসের সাইটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সাইটেশন, তার মানে বাংলাদেশ 2023 সাল বা এই সময়, যখন এটা তো প্রজেক্ট ডেভেলপ করতে 2023 সাল না, আরো অনেক 2-4-5 বছর আগে থেকে, তখন থেকে স্কুপাস ইন্ডেক্সিং এইসব খেয়াল করছেন। অ্যান্ড ফাইনালি দেখি, NX 11 হচ্ছে সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, তাদের সিভি, তাদের সবকিছু আর্টিকেল ডিটেলস, এগুলো সব কিছু এখানে এখন অ্যাড করা লাগবে। এই যে টেলিফোন নাম্বার, তাদের নাম ঠিকানা, লিস্ট অফ পাবলিকেশনস। অ্যান্ড NX 12, এই NX 12 হচ্ছে লাস্ট লাস্ট ফর্ম, সাব প্রজেক্ট এন্ডোর্সমেন্ট বাই দ্য ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। এইখানে যারা যারা ইউনিভার্সিটি আছে সবার দিয়ে, এই যে নেম অফ দ্য সাব প্রজেক্ট ম্যানেজার, এন্ডোর্সমেন্টটা দেখি, আমার এই যে এন্ডোর্সমেন্ট ছিল এখানে, এন্ডোর্সমেন্টটা আমি যদি একটু খেয়াল করি, এন্ডোর্সমেন্ট এই যে আমার এই প্রজেক্টের জন্য এন্ডোর্সমেন্ট, এই যে আমি 20 লাখ টাকার প্রজেক্ট দিয়েছিলাম ওই সময়, অথচ আমি জানতামই না 20 লাখ টাকা দেওয়াই যাবে না, মানে এই যে সাইদুর রহমান, আমার নাম ঠিকানা, হেড অফ দ্য সাবমিটিং এন্টিটি উইথ নেম, এবং এখানে এই যে তখন বিসি বিসি সাইড, এই যে দিস ইজ অল অ্যাবাউট এ সাবমিশন। আর কোনো অ্যানেক্স আছে কিনা? অ্যানেক্স আছে। অ্যান্ড ফাইনালি 12 হচ্ছে মিনিটস অফ দ্য অ্যাকাউন্টিং, এটা ইউনিভার্সিটি দেবে। এই যে প্রজেক্ট প্রপোজাল, এইটার জন্য ইউনিভার্সিটি যে মিনিট এবং মিটিং টিটিং করবে, সেটার জন্য মিনিট এবং অ্যাকাউন্টিং একাডেমিক কমিটিতে মিটিং এবং প্রপোজাল, ইউনিভার্সিটি যে এটা একসেপ্ট বা ইউনিভার্সিটি রেইজ করছে, সেইটা একটা ডকুমেন্ট এখানে থাকবে। সো এই যে এই দুইটা ফর্ম, এই দুইটা ফর্মই সবকিছু, এই দুইটা ফর্মে সবকিছু, এবং অ্যানেক্স গুলা এসপিএসএস অ্যানেক্স, সাব প্রজেক্ট প্রপোজাল অ্যানেক্স গুলা সিরিয়াল বাই দেওয়া লাগবে, একটু মিস করা যাবে না, 1 2 3 4 5 6 7। এইভাবেই এই 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 সব কিছু মিলে একেবারে ফাইনালি একটা একটা কয় পেজের, দেখি তো, এত ফাইল ওপেন হয়েছে এখানে, ডাব্লিউ অ্যানেক্স ফুল মাইলস্টোন, না এটা না তো, এনভায়রনমেন্টের আসছে কেন? আমি তো হায়ার এডুকেশন রিফর্ম এটা দেবো, অ্যাপেন্ডিক্স, এই যে ফুল, না এইটাও না, এইটা অলরেডি 31 পেজ হয়ে গেছে। তারপর আমি আরেকটা দেখাই, ফুলটা দেখাই, নেক্সট উইন্ডোজ 3 রিফরমেশন, এইটাই তো। মানে সব এনএক্স মিলে, সবকিছু মিলে শেষ পর্যন্ত 50-এর মতো পেজ পার হয়ে যায় আর কি, সব মিলে আমার ধারণা। এবং এই পেজগুলো তখন ইউনিভার্সিটির 22 তারিখের মধ্যে, 22শে ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে, 26 তারিখের মধ্যে অফলাইনে হার্ড কপি সাবমিট করা লাগবে। তো এই হলো, এইখানে সবগুলো অ্যানেক্সের কাজগুলো আমি করেছিলাম এক সময়, যার কারণে সবগুলো ফাইল আমি শো করছি, অনেকগুলো ফোল্ডার এখানে দেখাচ্ছে। এই হলো সিম্পল হিট প্রজেক্ট সাবমিশন প্রসেস। আর উম, এই তো, এই যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আমি আসলে খুব বেশি পড়ারও সময় পাইনি, খুব যদি আমার যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, যে প্রজেক্ট পান, কাজ করেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দেখি, চেষ্টা করব সাবমিট করার। আর ইনশাল্লাহ বাংলাদেশের এই হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রোগ্রাম, যে লং টার্ম প্রোগ্রাম, এটা অবশ্যই সাকসেসফুল হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।
সালামু আলাইকুম। আর নেক্সট ইনশাল্লাহ বাজেটটা নিয়ে আরো আলোচনা আসবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম, জাজাকাল্লাহ।